আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহের রহমতে সবাই ভালো আছেন। আজকে নাটকের আলোচনা শুরু করার আগে আমাদের প্রিয় দর্শকদের 3টি সুন্দর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। আপনিও যদি চান আপনার নাম আগামী ভিডিওতে দেখতে, তাহলে কমেন্টে আপনার নাম এবং কোন জেলা বা দেশ থেকে দেখছেন সেটা লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, বন্ধুদের সাথে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আজকের নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, রহস্য বিশ্লেষণ এবং আগামী পর্বের দারুণ প্রেডিকশন। একজন মানুষ যখন নিজেকে হারিয়ে ফেলে, তখন সবচেয়ে কঠিন প্রশ্নটা হয়, সে কি আসলেই হারিয়েছে নাকি নতুন কেউ হয়ে উঠছে। দুনিয়ার টাকার গোলামের 25 নম্বর পর্বে এসে গল্পটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে। গোলাম এখন এক অদ্ভুত মানুষ, কখনো সব মনে থাকে, কখনো সব ভুলে যায়। আর এই ভুলে যাওয়া মনে পড়াকে ঘিরেই এই পর্বে বনত হয়েছে এমন কিছু মুহূর্ত যেগুলো দেখতে হাস্যকর লাগলেও ভেতরে ভেতরে অনেক ভারী। একদিকে একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, অন্যদিকে গোপনে বিয়ের ভাত পাতা হচ্ছে, আর মাঝখানে গোলামকে সেজা চৌধুরী বানানোর এক কমেডি মিশন চলছে পুরো দমে। পর্বটা শেষ হয় এমন একটা তথ্য দিয়ে যেটা পুরো গল্পকে নতুন একটা দিকে নিয়ে যেতে পারে। আজকের রিভিউতে পুরো পর্বটা বিস্তারিতভাবে বলবো, আর শেষে বলবো 26 নম্বর পর্বে কি হতে পারে বলে মনে হচ্ছে। পর্বের শুরুটা একটু কমেডি ঘেঁষা হলেও মেসেজটা কিন্তু পরিষ্কার। গোলামকে কেউ একজন বোঝানোর চেষ্টা করছে যে তাকে একটা নির্দিষ্ট পরিচয় নিয়ে যেতে হবে, সেজা চৌধুরীর ভূমিকায়। পরিকল্পনাটা হলো গোলামকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন সে একজন আলাদা প্রভাবশালী মানুষ, কিন্তু গোলাম সেই ধারণার সঙ্গে একদমই মিলতে পারছে না। সে নিজেকে গোলাম হিসেবেই চেনে এবং সেটাই থাকতে চায়। এই টানাপড়েনটা দেখতে মজার, কিন্তু আসলে এখানে একটা গভীর প্রশ্ন লুকিয়ে আছে। একজন মানুষকে জোর করে অন্য কেউ বানানো কি আদৌ সম্ভব? যে মানুষটি গোলামকে তৈরি করতে চাইছে তার উদ্দেশ্যটা নিছক সাহায্য করার নয়। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই সেজা চৌধুরী পরিচয়টা ব্যবহার করে কোনো একটা বড় কাজ সারতে হবে। গোলামকে প্রশিক্ষণ দেওয়ার দৃশ্যটা প্রথম দেখায় হাসির মনে হলেও দ্বিতীয়বার ভাবলে একটু অস্বস্তি লাগে, কারণ যে মানুষটা নিজের পরিচয় নিয়েই বিভ্রান্ত, তাকে আরেকটা পরিচয় ঠেলে দেওয়া মানে তার ভেতরের যে সংকট আছে সেটাকে আরও জটিল করে তোলা। গোলামের স্মৃতি সমস্যার বিষয়টা এই পর্বে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। একবার সে সব মনে করতে পারছে, পরের মুহূর্তেই সব আবার হারিয়ে যাচ্ছে। তার স্ত্রী এই পরিস্থিতিতে কতটা ক্লান্ত এবং হতাশ সেটা পর্বের স্পষ্ট। একটা দৃশ্যে দেখা যায় গোলাম রাতে তার কাছে আসে এবং বলে সব মনে পড়ে গেছে, কিন্তু একটু পরেই বোঝা যায় আসলে সব মনে নেই। স্ত্রী তখন তাকে বের করে দেয় এবং বলে যতদিন ঠিকমতো মনে না পড়বে ততদিন যেন সে না আসে। এই দৃশ্যটায় কষ্টের চেয়ে ক্লান্তিটা বেশি অনুভব করা যায়। একটা সম্পর্ক যখন বারবার একই জায়গায় এসে থমকে যায়, তখন ভালোবাসাও একসময় ভারী হয়ে ওঠে। এখানেই গল্পটা অন্যরকম দিকে মোড় নিতে শুরু করে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দৃশ্যটা এই পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গোলামের আচরণ, কথাবার্তা, ভাষার ধরন সবকিছু বদলে গেছে। ডাক্তার পুরোটা শুনে বলেন এটা নিউরোলজিক্যাল বিষয় হতে পারে এবং একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা দরকার। তিনি একটা রেফারেল কার্ডও দেন, কিন্তু এর মাঝখানে একটা ঘটনা ঘটে যেটা হাস্যকর কিন্তু গল্পের জন্য অর্থবহ। গোলামের পকেটে কিছু একটা নিয়ে প্রশ্ন ওঠে এবং পরিস্থিতি একটু জটিল হয়। এই ছোট্ট মুহূর্তটা মনে করিয়ে দেয় যে গোলামের বর্তমান অবস্থায় তাকে নিয়ে সবসময় একটা অনিশ্চয়তা থাকে। সে কখন কি করবে, কি বলবে কেউ জানে না। ডাক্তারের দৃশ্যের পর আরেকটি জায়গায় গল্প সরে আসে, যেখানে পারিবারিক একটা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে। পরিবারের একজন সদস্য চাইছেন যে একটা বিয়ে আবার হোক, কিন্তু সমস্যা হলো সেই বিয়েটা সরাসরি সম্ভব নয়, কারণ ডিভোর্স হয়ে গেছে। তখন একটা গোপন পরিকল্পনা করা হয়, ভিডিও কলের মাধ্যমে কবুল বলিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এই দৃশ্যটা দেখতে বেশ নাটকীয়, কিন্তু এর পেছনে যে মানসিকতা সেটা একটু ভাবালে অস্বস্তি তৈরি করে। কারণ যে মানুষটাকে কবুল বলানো হবে সে এমন একজন মানুষ যার স্মৃতি বারবার আসে যায়। তাকে এই অবস্থায় ব্যবহার করার পরিকল্পনাটা আসলে তার দুর্বলতাকে সুযোগ হিসেবে দেখা। এই মুহূর্তটা গল্পে একটা নৈতিক প্রশ্ন তুলে দেয়। পরিবারের ইচ্ছা পূরণের জন্য কি একজন অসুস্থ মানুষকে এভাবে ব্যবহার করা ঠিক? নাটক সরাসরি উত্তর দেয় না, কিন্তু দর্শকের মনে প্রশ্নটা থেকে যায়। এই পরিকল্পনার অংশ হিসেবে একটা দৃশ্য আছে যেখানে কাজী সাহেবের সঙ্গে যোগাযোগ করা হয়। মহিলা আগে থেকেই কবুল বলে রাখেন এবং ছেলেকে পরে ভিডিও কলে রেখে 3 কবুল বলানোর পরিকল্পনা করা হয়।
এটা আইনি দিক থেকে বৈধ কিনা সেটা নিয়ে নাটকে প্রশ্ন তোলা হয়েছে এবং কাজী সাহেবের উত্তরও দেওয়া হয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, যে মানুষটা বুঝেই উঠতে পারছে না তার জীবনে কি হচ্ছে, তাকে এভাবে একটা বড় সিদ্ধান্তে টেনে নেওয়া কতটা সৎ? এই পর্বে স্বামী স্ত্রীর একটা আলাদা দৃশ্য আছে, যেটা পুরো পর্বের মধ্যে সবচেয়ে উষ্ণ। তারা বিয়ের একটা বিশেষ দিন উদযাপন করছেন। একজন সংখ্যাটা ঠিকমতো মনে রাখেননি, অন্যজন মনে রেখেছেন এবং মিষ্টিভাবে ধরিয়ে দিয়েছেন। দুজনের মধ্যে এই ছোট্ট মুহূর্তটাই একটা নিজস্ব ছন্দ আছে। এই দৃশ্যটা বলে যায় যে সম্পর্কে ভালোবাসার ছোট ছোট প্রকাশগুলোই আসলে সবচেয়ে স্থায়ী। কিন্তু এই উষ্ণ মুহূর্তের ঠিক আগেই বা পাশেই চলছে একটা গোপন পরিকল্পনা। এই দুটো ঘটনার পাশাপাশি থাকাটা দর্শকের মনে একটা টানটান অনুভূতি তৈরি করে। একদিকে সম্পর্কের সৌন্দর্য, অন্যদিকে প্রতারণার ছায়া। এই দুটো একসঙ্গে দেখানোই নাটকের বড় শক্তি। এই পর্বের সবচেয়ে শক্তিশালী দৃশ্যগুলোর মধ্যে একটি হল যখন মন্ত্রীর মুখোমুখি হওয়া হয়। একজন ক্ষমতাবান মানুষ আগেই তার পরিবারের দিকে হাত বাড়িয়েছিল এবং সেই উত্তর দেওয়ার জন্য সরাসরি মুখোমুখি হওয়া হয়। মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে ধরা হয় সেগুলো অনেক বিস্তারিত। রাস্তা ও হাইওয়ে প্রকল্পে দুর্নীতি, কৃষি ও ব্যাংকিং খাতে অনিয়ম, মানি লন্ডারিং, ক্যাসিনো ব্যবসা। মন্ত্রী প্রথমে কিছুটা আপোষের পথে যেতে চান, টাকা ফেরত দেওয়ার কথা বলেন, প্রমাণ চান, কিন্তু উল্টো দিক থেকে জবাব আসে অনেক দৃঢ়ভাবে। এই দৃশ্যটা দেখলে বোঝা যায় গল্পের মূল সংঘাত আসলে শুধু টাকা পয়সার নয়, এটা ক্ষমতা আর সাহসের মধ্যে একটা যুদ্ধ। একজন মানুষ যার কাছে কোনো রাজনৈতিক পরিচয় নেই, সে একজন মন্ত্রীর চোখে চোখ রেখে বলছে, তুমি যদি আমার পরিবারের দিকে তাকাও সেটাই হবে তোমার শেষ দিন। এই সাহসটা কোথা থেকে আসছে সেটা একটু ভাবলে মনে হয় এটা শুধু রাগ নয়, এটা একটা জায়গায় পৌঁছে যাওয়া মানুষের সিদ্ধান্ত। মন্ত্রী পিছু হটেন, কিন্তু সেটা আসল পিছু হটা কিনা বোঝার উপায় নেই। ক্ষমতাবান মানুষেরা সাময়িক পিছু হটে আবার শক্তি নিয়ে ফেরে, এটা গল্পের যে কেউ জানে। একটা দৃশ্যে বাঘের প্রসঙ্গ আসে, এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। বলা হয়, সেজা চৌধুরী কুকুর পোষেন না, বাঘ পোষেন। এই একটা লাইনে চরিত্রের পুরো মানসিকতাটা প্রকাশ পেয়ে যায়। যে মানুষটা নিজের পরিচয় নিয়েই সংকটে আছে, তার ভেতরে এই দৃঢ়তাটা কোথা থেকে আসছে? এটা কি তার আসল স্বভাব, নাকি পরিস্থিতি তাকে এভাবে তৈরি করেছে? রাস্তায় একটা দৃশ্য আছে যেখানে গোলাম একজন মেয়েকে বিপদ থেকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু পরে জানা যায় বিষয়টা আসলে স্বামী স্ত্রীর ঝগড়া। এই দৃশ্যটা একটু হালকা প্রকৃতির, কিন্তু এর মাধ্যমে গোলামের চরিত্রের একটা দিক দেখানো হয়। সে বিপদ দেখলে এগিয়ে যায় না বুঝেই, এটা তার সরলতা, আবার এটাই তার বিপদও। যে মানুষ না বুঝে এগিয়ে যায়, সে একদিন ভুল জায়গায় এগিয়ে গিয়ে নিজেই বিপদে পড়তে পারে। এই পর্বের শেষের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আসে। একটা গোপন বৈঠকে জানা যায় যে সুমন নামের একটি ছেলেকে একটি সিক্রেট সেলে বন্দি করে রাখা হয়েছে। এই ছেলেটির কোনো অপরাধ নেই, সে শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়েছিল। আর এর পেছনে আছেন স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ। তার একটা অন্ধকার জগৎ আছে যেখানে এতিম ও পথশিশুদের ব্যবহার করে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ব্যবসা চালানো হয়। এই তথ্যটা পাওয়া গেছে একজন ইনসাইডার সোর্সের কাছ থেকে, যিনি চাকরির ভয়ে পরিচয় গোপন রাখতে চান। এই দৃশ্যটা দেখলে বোঝা যায় অর্থমন্ত্রীর সঙ্গে লড়াই এখনও শেষ হয়নি, আর এখন তার সঙ্গে যোগ হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর মতো আরও ভয়ঙ্কর একটি শত্রু। একজন শত্রু মোকাবেলা করতে করতে আরেকজন শত্রুর কথা জানতে পারাটা, এটাই এই পর্বের সবচেয়ে বড় ধাক্কা। এই দৃশ্যটা না বুঝলে পরের ঘটনাগুলোর গুরুত্ব পুরোটা ধরা যাবে না। সুমনের কথা শুনে যে প্রতিক্রিয়া দেখানো হয় সেটা বলে দেয় গল্প এখন আর শুধু ব্যক্তিগত লড়াইয়ের সীমাবদ্ধ নেই, এটা এখন সমাজের একটা গভীর সমস্যার দিকে যাচ্ছে, যেখানে ক্ষমতাবান মানুষেরা দুর্বলদের ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করে। এই বড় ছবিটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। আপনি যদি প্রিয় অনুভূতি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এমন বিস্তারিত পর্বভিত্তিক রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই পর্বে গোলামকে সেজা চৌধুরী বানানোর যে চেষ্টা চলছে সেটা এখন আর শুধু হাসির বিষয় নয়, কারণ সেজা চৌধুরীর পরিচয়ে গোলামকে মন্ত্রীর সামনে দাঁড় করানো হয়েছে এবং সে সেই পরিচয়ে কথাও বলেছে। মন্ত্রী এখন জানে সেজা চৌধুরী তার বিরুদ্ধে, কিন্তু সেজা চৌধুরী আসলে কে? এই প্রশ্নের উত্তর যদি কোনোভাবে বেরিয়ে পড়ে, তাহলে পরিস্থিতি অনেক বিপজ্জনক হয়ে যাবে। গোলামের স্মৃতি সমস্যাটা এই পর্বে কমেডি উপাদান হিসেবে ব্যবহার হয়েছে ঠিকই, কিন্তু এটা আসলে গল্পের একটা বড় চাপও। যে মানুষটাকে এত বড় একটা মিশনে ব্যবহার করা হচ্ছে, সে নিজেই জানে না সে কে। এই অনিশ্চয়তাটা গল্পকে একটা অস্থির জায়গায় রেখেছে, যেটা একই সঙ্গে মজার এবং উদ্বেগজনক। এখন আসি ২৬ নম্বর পর্বে কি হতে পারে সেটা নিয়ে।
সবচেয়ে বড় সম্ভাবনা হলো সুমনকে উদ্ধারের একটা পরিকল্পনা শুরু হতে পারে। স্বাস্থ্যমন্ত্রীর বিষয়টা জানার পর এটাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। আর সুমনকে উদ্ধার করতে গেলে সেই অন্ধকার জগতের আরও গভীরে ঢুকতে হবে। সেটা কতটা বিপজ্জনক হতে পারে পর্বের শেষ কথোপকথনেই তার ইঙ্গিত দেওয়া হয়েছে। দ্বিতীয় সম্ভাবনা হল গোপন বিয়ের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হবে পরের পর্বে। কিন্তু এই পরিকল্পনায় যদি কোনো একটা অংশে ভুল হয়, গোলামের স্মৃতি যদি আবার উলটপালট হয় বা কেউ যদি টের পায়, তাহলে একটা বড় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তৃতীয় যে বিষয়টা মনে হচ্ছে সেটা হলো মন্ত্রীর পাল্টা চাল। এই পর্বে মন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো হয়েছে, কিন্তু ক্ষমতাবান মানুষ কখনো চুপ থাকে না। তিনি পরের পর্বে হয়তো নতুনভাবে চাপ দেবেন, নয়তো আরও গোপনে। সেজা চৌধুরীর আসল পরিচয় খোঁজার চেষ্টা করলে গোলামের জীবনে বিপদ হতে পারে। আর গোলামের স্মৃতির বিষয়টা ডাক্তার রেফারেল দিয়েছেন বিশেষজ্ঞের কাছে। পরের পর্বে সেই বিশেষজ্ঞের কাছে যাওয়া হলে হয়তো গোলামের সমস্যার একটা ব্যাখ্যা পাওয়া যাবে, আর সেই ব্যাখ্যাটাই হয়তো গল্পের পরবর্তী মোড়ের চাবিকাঠি হয়ে উঠবে। 25 নম্বর পর্বটা একটা অদ্ভুত মিশ্রণ। হাসি, কান্না, সাহস,